আমি 4 দিন ছিলাম। সাধারণ মানুষই আপনাকে সাহায্য করেছে, খাওয়া দিয়েছে। ওই হসপিটালে নিয়ে গুলিটা টান দিয়ে বের করে ফেললো। গুলি বের করার পরে অনেক রক্তপাত হয়েছে, অনেক রক্তপাত। তারপর ওইখান থেকে কিভাবে? তারপরে কয়েকজন আওয়ামী লীগের এমপি এমএনএ আসলেন। ওর মধ্যে ছিলেন রশিদ ইঞ্জিনিয়ার, প্রফেসর রৌফ। ওনারা এসে বললেন, আপনার তো মুক্তিবাহিনী গঠন করছে এপ্রিলের 4 তারিখ। 4 দিন আমি থাকার পরে ওইখানে মুক্তিবাহিনীতে আপনার যোগদান করা উচিত, কিন্তু আপনার যা অবস্থা, আপনার তো আগে ট্রিটমেন্ট দরকার। আপনি সুস্থ হয়ে যান, ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভারতে চলেন। আমি বললাম, ভারত যে আমাদের সাহায্য করবে এই নিশ্চয়তা দিয়েছে। বলে হ্যাঁ, আমরা গতকালকে গিয়েছিলাম, তারা আমাদেরকে সাহায্য করবে নিশ্চয়তা দিয়েছে। আচ্ছা, তবে তাহলে চলেন। তবে কিছুটা রিক্সায়, কিছুটা হেঁটে ভারতের মতিনগর বিএসএফ ক্যাম্প, ওইখানে 2.5-3 মাইল দূর ছিল। ক্রস করে বিএসএফ ক্যাম্পে গেলাম। তো এমএনএ রশিদ ইঞ্জিনিয়ার বললেন যে, তোমাদের ক্যাপ্টেনকে বলো যে বাংলাদেশ থেকে একজন অফিসার আসছে গুলি খেয়ে। তো বিএসএফের ক্যাপ্টেন আরিয়া নাম ছিল, ক্যাপ্টেন আরিয়া আসে আমাকে জড়াই ধরলো, বললো যে ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়ান অফ ইউর মেজর ইজ অলসো হিয়ার। আমি বললাম, কে? বললাম, মেজর খালেদ মুশারফ। মেজর খালেদ মুশারফ এই বিএসএফ ক্যাম্পে আসলেন সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো মেজর খালেদ মুশারফের সঙ্গে দেখা হলো। উনি আমাকে বললেন, তোমার ট্রিটমেন্ট দরকার, কিন্তু এর আগে বলো কুমিল্লা ক্যান্টনমেন্টের অবস্থা কি। কুমিল্লা ক্যান্টনমেন্টে ডিফেন্স কোথায় কোথায় নিয়েছে, পাকিস্তানিদের পজিশন কোথায় কোথায়। একটা কাগজের মধ্যে একটা ম্যাপের মতো এঁকে আমি দেখাই দিলাম, এই ডিফেন্সের ভিতর দিয়ে আমি পালিয়ে আসছি। উনি বললেন, ঠিক আছে, তুমি আমার গাড়ি নিয়ে সোনামুড়া যাও, ওইখানে আমি লোক দিয়ে দিচ্ছি, তোমার ট্রিটমেন্ট দরকার। তো সোনামুড়া একটা উপজেলার মতো, বিবির বাজারের অপোজিটে। ওইখানে ডাক্তার দেখে বলল, তোমার যে চোখে আর পিঠে আর হাতের কবজিতে গুলি, এটা আগরতলা হসপিটাল, আমরা এখানে কিছু করতে পারবো না, আগরতলা জিবি হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, তবে খালেদ মুশারফের কাছে আবার ফেরত গেলাম। উনি বললেন, চলো আমার গাড়িতে আগরতলায় তোমাকে জিবি হাসপাতালে ভর্তি করে দিব। তো উনি আমাকে আগরতলা নিয়ে গেলেন, আগরতলা নিয়ে গিয়ে সেখানে ভর্তি করাই দিলেন। কয়দিন ট্রিটমেন্ট হলো ওখানে? 7 দিন। 7 দিনে সুস্থ হয়ে গেলেন? সুস্থ হয় নাই। 7 দিন পরে মেজর হায়দারকে পাঠালেন জেনারেল উসমানী আর খালেদ মুশারফ, তো ওকে কিছুটা ভালো হইলেও নিয়ে আসো, আচ্ছা, যুদ্ধে যেতে হবে। হাতের মধ্যে ব্যান্ডেজ হবে, চোখেরটা আর পিঠেরটা কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু হাতে ব্যান্ডেজ ছিল তখন। আচ্ছা, তো ওইখান থেকে মেজর হায়দার আমাকে 11 এপ্রিলে রিলিজ করে নিয়ে ইয়েতে নিয়ে গেলেন, শিবনা, সিলেটের বর্ডারে। সেখানে জেনারেল উসমানী আমাকে ইন্টারভিউ করলেন। ইন্টারভিউ করে বললেন, তুমি খালেদ মুশারফের আন্ডারেই একটা কোম্পানি দিয়ে দিচ্ছি, সেই কোম্পানিতে নিয়ে কুমিল্লা এলাকায় ফাইট করো, কারণ কুমিল্লা এলাকা তোমার পরিচিত। আচ্ছা, তো খালেদ মুশারফ আবার আমাকে কুমিল্লার সোনামুড়াতে নিয়ে আসলেন। নিয়ে এসে পরে ইপিআরের 2টা প্লাটুন এবং বেঙ্গল রেজিমেন্টের একটা প্লাটুন নিয়ে গঠিত একটা কোম্পানি নতুন কোম্পানি গঠিত হলো। আচ্ছা, সেই কোম্পানির অধিনায়ক আমাকে নিযুক্ত হলো এবং আমাকে বললেন, বিএসএফের ট্রাক দিয়ে তোমাদেরকে বর্ডার পর্যন্ত পৌঁছায় দিচ্ছি, আগামী দিন থেকে গিয়ে কুমিল্লা
চাঁদপুর, লাকসাম এইসব জায়গায় পাকিস্তানিরা যাতায়াত করতে, তাদেরকে অ্যাম্বুশ করলো। কি পরিমাণ সোলজার আপনার আদদিনে ছিলেন? 150 জন। টোটাল 150 জন। জি। এটার এই কোম্পানিটার কোনো নাম ছিল? এই কোম্পানির কোনো নাম ছিল কিনা? এই কোম্পানির নাম ছিল আলফা কোম্পানি। আলফা কোম্পানি। আলফা কোম্পানি। ইপিআর এর 2টা প্লাটুন আর বেঙ্গল রেজিমেন্টের একটা প্লাটুন। আচ্ছা, আলফা কোম্পানির আপনি কমান্ডার ছিলেন? হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় অপারেশন করেছেন? কুমিল্লায় প্রথমে মিয়ার বাজার বর্ডার দিয়ে ক্রস করে কুমিল্লা আর চাঁদপুরের মাঝ দাউদকান্দি ব্রিজ উড়িয়ে দিয়েছে। পাকিস্তানিরা ঢাকার থেকে আসতে পারতেছিল না। পাকিস্তানিরা দাউদকান্দি হয়ে বাদ দিয়ে কুমিল্লায় চাঁদপুরে এসে ল্যান্ড করতো স্টিমারে। সেখান থেকে গাড়ি যোগে কুমিল্লা ক্যান্টনমেন্টে আসতো। তো 17ই এপ্রিল আমরা প্রথম অ্যাম্বুশ করি। কোথায় এটা করেন? কুমিল্লা আর লাকসামের মাঝামাঝি জায়গা, বাগমারাম স্থানে। আচ্ছা, ওইখানে কোন সময়টায় করেন? আপনার অ্যাম্বুশটা কখন করেন? সকাল 10টার দিকে। আচ্ছা, ওরা কোন দিক থেকে আসবে? ওরা চাঁদপুর থেকে কুমিল্লায় যাচ্ছিল। আচ্ছা, তারপর 4টা গাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয় ওদের। আচ্ছা, আর প্রায় 60-70 জন হতাহত হয়। তারপরে তারা গোলন্দাজ আর্টিলারি দিয়ে আমাদের উপর গোলা বর্ষণ করতে থাকে। আমরা ওই বাগমারা থেকে সরে আলিশর করে আরেকটা জায়গা আছে, ওইখানে গিয়ে অবস্থান দিলাম, লাকসাম যেন মুক্ত রাখা যায়। এটা আপনাদের প্রথম অপারেশন? এটা আমাদের মানে প্রথম অপারেশনে আপনারা সফল হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, লাকসামের এখানে থাকলেন কতদিন? আপনাদের কোনো হতাহত কি হয়েছিল? আমাদেরও হতাহত হয়েছে। আমাদের 14 জন মারা গেছে। 14 জন শহীদ হয়েছে। হ্যাঁ। আর ওদের 60-70 জন। ওদেরটা তো গোনা যায় না। কেউ হতাহত হয়েছে, কেউ মারা গেছে। আবার তারা অ্যাম্বুলেন্সে নিয়ে ওখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তারপর আমরা লাকসামের প্রোটেকশনের জন্য আলিশরের অবস্থান নেই। বিমান হামলা আমাদের উপর করা হয়। আচ্ছা, বিমান হামলা করার পরে আমরা লাকসাম আর প্রোটেকশন দিতে পারি নাই। আমরা মিয়ার বাজার, 14 গ্রামের মিয়ার বাজারে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এসে অবস্থান নেই। তো এর 2-3 দিন পরে পাকিস্তানিরা আমাদের মিয়ার বাজারের উপর হামলা করে। এই হামলাটা কি ওরা এয়ারে করে না সরাসরি? স্থলভাগে। আচ্ছা, তখন আপনারা কোথায় চলে যান? আমরা মিয়ার বাজারেই থাকি। আমাদের ইপিআর প্লাটুনটা খুব সাহসী ছিল। তারা ফায়ার করে এবং পাকিস্তানদের অনেক হতাহত হয়। পরের দিন সকালে ধান খেতে একটা বেলুচ রেজিমেন্টের হাবিলদারের লাশ বের করা হয়। ওই লাশ নিতে পারে নাই ওরা। আচ্ছা, তো এটা টেনে টেনে পাবলিকে এনে এক জায়গায় এনে কবর দিল। তারপরে মিয়ার বাজারের উপরে আবার হামলা করলো এপ্রিলের শেষের দিকে। আমরা 14 গ্রাম চলে গেলাম। আচ্ছা, 14 গ্রাম গিয়ে 14 গ্রামে চতুর্পাশে ডিফেন্স নিলাম। খালেদ মোশাররফ আমাদের এখানে আসলেন 14 গ্রামে মে মাসের 7 তারিখ না 8 তারিখ এসে বললেন যে বাবে হোক 14 গ্রামকে তোমাদের মুক্ত রাখতে হবে। আমি বললাম যে রাস্তার উপর যদি আমরা তাদেরকে অ্যাম্বুশ করি, তারা রাস্তার ওই পারে অবস্থান নিয়ে নেয়। এটা কোন রাস্তা? ঢাকা চট্টগ্রাম মেইন রোড। আচ্ছা, উনি বললেন যেই জায়গায় অ্যাম্বুশ করবো ওইখানে আগে মাইন লাগাই দেবা, অ্যান্টি পার্সোনাল মাইন লাগাই দেবা, যাতে ওরা ওই পাশে অবস্থান নিলে ইয়ে করে মাইনে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে খালেদ মোশাররফ আমাকে 6টা মোটর দিলেন, একটা মোটর প্লাটুন। নতুন ছাত্র মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে মোটর প্লাটুনে অধিনায়কত্ব দিলেন। তারপরে 14ই মে শুক্রবার ছিল, পাকিস্তানিরা আমাদেরকে ত্রিমুখী আক্রমণ করে। কোথায়? 14 গ্রামে। আচ্ছা, দুপুর 1টার সময় আক্রমণ করে
রাত 8টা পর্যন্ত যুদ্ধ চলে। এই মানে ত্রিমুখী আক্রমণটা কোন কোন দিক দিয়ে করে? একটা হচ্ছে কুমিল্লা সাইড থেকে, আচ্ছা। একটা লাকসামের সাইড থেকে, একটা ফেনীর সাইড থেকে, আর পূর্ব সাইডে তো ভারত। হ্যাঁ। তো উত্তর, দক্ষিণ এবং পশ্চিম সাইড থেকে ত্রিমুখী আক্রমণ করায় আমরা রাত 8টা পর্যন্ত আমাদের গোলাবারুদ শেষ হয়ে যায়। আমরা যুদ্ধে আর টিকতে না পেরে ভারতের ভিতরে চলে যাই। ভারতের বিএসএফ আমাদেরকে সাহায্য করে। আচ্ছা। এবং ভারতের বিএসএফ ক্যাম্পের পাশে আমরা অবস্থান নেই। তখন বিএসএফ এসে বলল যে তোমরা এখানে অবস্থান নিলে তোমাদের উপর গুলি করতে গেলে আমাদের উপরও গুলি করবে, তো তোমরা একটু সরে 2 কিলোমিটার উত্তরে আরেকটা জায়গা আছে রাঙ্গামুড়া, রাঙ্গামুড়াতে আমরা জায়গা দেখিয়ে দিচ্ছি, ওইখানে একটা ফরেস্ট অফিস আছে, রাঙ্গামুড়াতে চলে যাও। তো আমরা পরের দিন সকালে রাঙ্গামুড়াতে গিয়ে নতুন ক্যাম্প স্থাপন করি, বাঁশ টাস কেটে ওইখানে স্থায়ী ক্যাম্প তৈরি করে। স্থায়ী ক্যাম্প হয় এবং ওইটা পরবর্তীতে আলফা কোম্পানি রাঙ্গামুড়া সাব সেক্টর হিসাবে 2 নম্বর সেক্টরের একটা সাবসেক্টর হিসাবে প্রতিষ্ঠিত। সাবসেক্টর করলে তখন তো আপনার সোলজারও বেড়ে গেছে নাকি? ওই যে মোটর প্লাটুনে ছাত্র প্লাটুন আসলো কতজনের? 30 জন। 30 জন। ওইখানে কে কমান্ডার ছিল মোটর প্লাটুনের? সাফায়েত নামে একটা স্টুডেন্ট। আচ্ছা, এরা শুধু আপনাদের সাথে যুক্ত হলো, বাট আপনারা এই স্বাধীনতার শেষ পর্যন্ত আপনাকে এই সাব সেক্টরেরই আপনি কমান্ডার ছিলেন? আমি সাব সেক্টর কমান্ডার ছিলাম, কিন্তু আমাদেরকে জুন মাসে বেলুনিয়া মুক্ত অঞ্চল ঘোষণা করার জন্য বেলুনিয়াতে একটা ফাইট হয়। বিলোনিয়াটা ওই চট্টগ্রামে না, এটা ফেনী জেলা। আচ্ছা। ভারতের ভিতর দিয়ে গেলে অল্প দূরত্ব, এবং বেলুনিয়াতে 3 দিকে ভারত, আচ্ছা, আর একদিকে ফেনী উন্মুক্ত। তো জুন মাস পুরোটাই আমরা বেলুনিয়া মুক্ত রাখি। আচ্ছা। কিন্তু জুন মাসের 21 তারিখে তারা হেলিকপ্টার দিয়ে আমাদের উপর হামলা করে, হেলিকপ্টারের ট্রুপস পিছনে নামিয়ে দেয় এবং আমরা দুদিকে, সামনে পিছন দুদিক থেকে ওরা আক্রমণ করে আমরা আবার ভারতে আশ্রয় নেই। তার মানে আমরা বেলুনিয়া মুক্ত রাখার জন্য যতদিন ছিলেন, তারপর ওরা আবার অ্যাটাক করে, তখন আপনারা সরে আসে, আপনার আগের জায়গায় আবার সাবসেক্টর রাঙ্গামুড়া সাবসেক্টর চলে আসে। তারপর রাঙ্গামুড়া সাবসেক্টর থেকে ঢাকা চট্টগ্রাম মেইন রোডে, কুমিল্লা, লাকসাম, ফেনী রেল লাইনে আমরা অ্যাম্বুশ করতাম, মাইন লাগাতাম এবং চোরাগুপ্তা হামলা করে আবার ব্যাক করে আসতাম। অক্টোবর মাসে আমাদেরকে আবার বেলুনিয়ায় যাওয়ার নির্দেশ আছে। বেলুনিয়া ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমরা ফাইট করে যৌথ অভিযান চলে নভেম্বর মাসে বেলুনিয়া মুক্ত করি, একেবারে স্থায়ীভাবে মুক্ত করি। এবং ডিসেম্বরের 3রা ডিসেম্বর পর্যন্ত বেলুনিয়াকে কন্টেন করে রাখি। তখন ইন্ডিয়ান আর্মি পরিপূর্ণভাবে অ্যাটাক করার পরে আমরা বেলুনিয়া থেকে ফেনী দখল করি। ফেনী মুক্ত হয় 6 ডিসেম্বর। আচ্ছা। ফেনী মুক্ত হওয়ার পরে এই যে মুভমেন্টটা, মানে আপনার ওই দিক থেকে যে ফেনী দখল করছেন, এই মুভমেন্টের ফার্স্ট ফেজে কারা থাকতো? সেকেন্ড ফেজে কারা থাকতো? আবার ইয়ারা ভারতীয় যারা মিত্র বাহিনী ছিল তারা কি সাপোর্ট দিত? তারা কোথায় ছিল? তারা প্রথম আমাদেরকে গোলন্দাজ আর্টিলারি দিয়ে সাপোর্ট দিয়েছে। ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে বেলুনিয়া দখল করেছে। সেকেন্ড ফেজে ওরা সামনে চলে গেছে, ওরা ফেনীর দিকে অ্যাটাক করে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে চলে গেছে, আর আমাদেরকে ফেনীর থেকে চট্টগ্রামের দিকে এগুতে বলা হয়েছে। আচ্ছা। একটা কিলো ফোর্স ছিল, যারা এয়ার অ্যাটাক করে। হ্যাঁ, এটা তো ওদের ব্যাটালিয়ান 4 বেঙ্গল, 10 বেঙ্গল, আর পাকিস্তানিদের ইন্ডিয়ান 31 জাট, 32 মাহার, এই 4টা ব্যাটালিয়ান মিলে আমরা চট্টগ্রামের দিকে অগ্রসর হই। ইন্ডিয়ান কোন ব্যাটালিয়ান ছিল? 31 জাট, 32 মাহার।
মাহান আর জাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর চট্টগ্রামের দিকে আপনারা কোন পর্যন্ত যেতে পেরেছেন? চট্টগ্রামের দিকে আমরা মিরসরাই হয়ে সীতাকুণ্ড হয়ে কুমিরা পর্যন্ত গেলাম। তো ইন্ডিয়ান 2টা ব্যাটালিয়ন কুমিরার দিকে, ফৌজদারের দিকে এগুলো, আর 4 বেঙ্গলকে বললো রামগড় হয়ে ভিতর দিয়ে ফটিকছড়ি হয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গিয়ে হাটহাজারিতে পাকিস্তান আর্মিকে ঘেরাও করার জন্য। আচ্ছা। আর আমাদের ব্যাটালিয়ন 10 বেঙ্গল যেটা ছিল, এটাকে কুমিরা থেকে বাদিকে পাহাড়ের ভিতর দিয়ে গিয়ে হাটহাজারি চিটং ইউনিভার্সিটির ওই সাইডে অবস্থান নেই। এমনি এই যে আপনার 10 বেঙ্গল, আপনাদেরটা ছিল 10 বেঙ্গল। 10 বেঙ্গল। 10 বেঙ্গলের কমান্ডার কে ছিলেন? মেজর জাফর ইমাম। আর হচ্ছে আর টোয়াইসি কে ছিল? ক্যাপ্টেন শহীদ। আচ্ছা, আপনার অবস্থান কি ছিল? আমি আলফা কোম্পানি কমান্ডার ছিলাম। আপনি ওই যে আলফা যেটা ছিল ওইটাই 10 বেঙ্গলের আলফা কোম্পানি হয়ে গেছে পরে। বুঝতে পারছি। একসাথে মার্চ করেছেন? একসাথে মার্চ করে রাঙ্গামাটির সাবসেক্টর বিলুপ্ত হয়ে আমরা ফেরিতে যখন আসি তখন রাঙ্গামাটি সাবসেক্টর ত্যাগ করি। এই যে বিভিন্ন অপারেশনে ভারতীয় সোলজাররা বা ভারতীয় কমান্ডার আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, তাদের আন্তরিকতাটা কেমন ছিল? তারা আমাদের থেকে বেশি সাহসী ছিল, তারা অনেক আন্তরিক ছিল, তারা অনেক অস্ত্র গোলা বারুদ তাদের অনেক উন্নত ছিল এবং তারা বিপুল সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে মাত্র 13 দিনে পুরো বাংলাদেশ মুক্ত করেছে। ওপিনিয়ন হলো মাত্র 13 দিনে 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত তারা পুরো বাংলাদেশ মুক্ত করেছে। এতে তাদের পেশাগত দক্ষতা কত উঁচু সেটা বোঝা যায়। এবং তাদের সোলজাররাও তো হতাহত হয়েছে আমাদের। তারা পুরো বাংলাদেশে 1500 সোলজার মারা গেছে। 1500 সোলজার। তারপর আমাদের যে ট্রেনিং ক্যাম্পগুলি, যে জায়গায় ট্রেনিং করানো, সেগুলির ক্ষেত্রেও তো আমরা তাদের সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, মানে এফএফ দের ট্রেনিং। আমাদের তো সবচেয়ে বড় জিনিস ছিল অস্ত্র। হয়তো আমরা পাকিস্তানের থেকে ছিনিয়ে আনেছি, কিন্তু গোলা বারুদ তো এক্সপেন্ডেবল। এটা খরচ হয়ে গেলে গোলা বারুদ পাবো কোত্থেকে? ইন্ডিয়া শুরু থেকে আমাদেরকে গোলা বারুদ দিয়ে আসতেছে। আচ্ছা, ইন্ডিয়ান কোনো স্মৃতিচারণ আছে কিনা? কোনো কমান্ডারের সাথে আপনি কাজ করেছেন এবং আপনার কাছে মনে হয়েছে যে সে খুবই উৎসাহিত করেছে, এরকম কেউ? ইন্ডিয়ান 2 জন অফিসার ছিলেন। 3rd ডোগরা রেজিমেন্টের সিও কর্নেল অজিত চোপড়া। উনি নিজে আমাকে দেখে খুব সাহস যোগাতেন এবং সব এই জায়গায় পরিচিত করে। কোথায় দেখা হয়েছে? বেলোনিয়া যুদ্ধের সময়। হ্যাঁ। আমাকে খুব সাহসী অফিসার হিসাবে জানতেন এবং নিজে গাছের উপর উঠে পর্যবেক্ষণ করতেন। আর আরেকজন ছিলেন VK সিং, রাজপুত রেজিমেন্টের 2nd লেফটেন্যান্ট। আচ্ছা। তিনি পরবর্তীতে ভারতীয় সেনাপ্রধান হয়েছিলেন। আচ্ছা। এবং এখন বর্তমান বিজেপি সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর উপমন্ত্রী, এখন উনি মন্ত্রিসভায় আছেন। আচ্ছা আচ্ছা। তাদেরকে আপনারা দেখেছেন আপনাদের সাথে? ওদের আন্তরিকতা না থাকলে তো এত বড় যুদ্ধ, মুক্তি বাহিনী যেখানে 9 মাসে খুব একটা অগ্রগতি করতে পারে নাই, সেখানে ভারতীয় বাহিনী এত তাড়াতাড়ি যুদ্ধ বিমান, নৌ বাহিনী নিয়ে এত তাড়াতাড়ি 93,000 পাকিস্তানিকে আত্মসমর্পণ করালো। এটা তো বোঝাই যায় যে তাদের অবদান কতটুকু বেশি ছিল। আপনি